আটলান্টায় যুদ্ধের দামামা, বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রস্তুত আর্জেন্টিনা ইংল্যান্ড। মেসির হাতে আরেকবার শিরোপা দেখার স্বপ্নে বোধ সমর্থকরা। We want to win and we want to make it to the finals. But we have Messi, we have Enzo Fernandez, we have a whole team and they just have one player. আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি। ব্রিটিশ বধে আকাশী সাদার একাদশে পরিবর্তনের আভাস। বাংলাদেশিদের সমর্থনে আপ্লুত স্ক্যালোনি, জয় উপহার দেওয়ার আশা। আসলেই এটা বেশ চমকপ্রদ। বাংলাদেশের মানুষ সবসময় আমাদের চমকে দেয়। এতটা দূরে থেকেও তারা আর্জেন্টিনার সমর্থক, যা সত্যিই চমৎকার। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না। সংসদে প্রধানমন্ত্রী। মানবিক বাংলাদেশ গড়তে শিক্ষকদের সহযোগিতা কামনা। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ। সচিবালয় অভিমুখে পদযাত্রা, স্মারকলিপি। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেয়ার ঘোষণা। আইনে নির্ধারিত হবে আওয়ামী লীগের ভাগ্য। রাজনীতি বন্ধের ইচ্ছা নেই সরকারের, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। গণহত্যায় জড়িতদের বিচার নিশ্চিতের ঘোষণা চিফ প্রসিকিউটরের। শেখ হাসিনা ও আওয়ামী ঘনিষ্ঠদের ৭৪,০০০ কোটি টাকার সম্পদ অবরুদ্ধ। দ্রুতই পুনরুদ্ধারের আশা বিএফআইইউ এর। সন্দেহজনক লেনদেন পেলে ব্যবস্থার হুঁশিয়ারি। এবং বন্যায় সব হারিয়ে দিশেহারা চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় শত শত পরিবার। কক্সবাজারেও মানবেতর জীবন। ঘর নির্মাণ করে দেবে সরকার। ত্রাণে অনিয়ম হলে ছাড় নয়। শুরুতেই ফিফা বিশ্বকাপের খবর। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড ও আর্জেন্টিনা। হাই ভোল্টেজ এই ম্যাচের আগে আলোচনায় দুদেশের বৈরী ইতিহাস। যদিও এসব মাঠে কোনো প্রভাব ফেলবে না বলেই মন্তব্য করেছেন দু দলের কোচ। বরং প্রতিপক্ষ খেলোয়াড়দের নিয়ে প্রশংসা করেছেন স্ক্যালোনি ও টুখেল। আটলান্টায় ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত ১টায়। যুক্তরাষ্ট্র থেকে সাজিদ মুস্তাহিদের ম্যাচ প্রিভিউ। দুই দল একটা দ্বৈরথ। বিশ্বকাপের মঞ্চে দীর্ঘ ২ যুগ পর মুখোমুখি হওয়ার অপেক্ষায় ইংল্যান্ড ও আর্জেন্টিনা। যদিও এ লড়াই কখনোই সীমাবদ্ধ থাকে না শুধু ফুটবল মাঠে। বিশ্বকাপে এই দুই দলের লড়াই মানেই ফুটবল ইতিহাসে অন্যরকম এক রোমাঞ্চ। যতবারই ইংল্যান্ড আর্জেন্টিনা মুখোমুখি হয়েছে, জন্ম দিয়েছে নতুন বিতর্ক আর আলোচনার। ৮৬-তে ম্যারাডোনার হ্যান্ড অফ গড আর ৯৮-এ ডেভিড বেকহ্যামের লাল কার্ড। উত্তেজনার সব রসদ আছে এই দ্বৈরথে। নিজের দীর্ঘ ক্যারিয়ারে প্রথমবারের মতো ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার অপেক্ষায় লিওনেল মেসি। ম্যাচের আগে আটলান্টায় দলের সঙ্গে শেষ অনুশীলন সেশনে হাসি মুখেই দেখা গেছে লিটল ম্যাজিশিয়ানকে। দলে নেই কোনো সাসপেনশন বা ইনজুরি সমস্যাও। বিগ ম্যাচের আগে ঘুরে ফিরে আসছে ১৯৮২-র ফকল্যান্ড যুদ্ধর কথা। যদিও ম্যাচের আগে এসব নিয়ে ভাবতে চান না দু দলের কোচ। এটা একটা ফুটবল ম্যাচ। আমি সবকিছু এক করতে চাই না, বিশেষ করে অনেক আগে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে। আমাদের ইতিহাসে সেটা ছিল অত্যন্ত দুঃখজনক একটা সময় এবং এই বিষয়ে আমাদের খুব একটা কিছু করার নেই। আমি কোনো চাপ অনুভব করছি না, তবে বড় ম্যাচ তাই কিছুটা উদ্বিগ্ন। আর্জেন্টিনা দুর্দান্ত একটা দল। বিশেষ করে বলতে হয় মেসির কথা। তার পায়ে বল আসার সাথে সাথেই মুভমেন্ট শুরু হয়ে যায়। তাই অনেক বিষয়ের দিকেই আমাদের নজর রাখতে হবে। বিশ্বকাপে এখন পর্যন্ত ৫ বার মুখোমুখি হয়েছে দু দল, যার ৩টিতে জিতে এগিয়ে আছে ইংল্যান্ড। তবে আটলান্টায় এই পরিসংখ্যান যে খুব একটা কাজে আসবে না তা জানা আছে দু দলেরই। বিগ ম্যাচ, বিশ্বকাপের সেমিফাইনাল এবং এই ম্যাচের আগে আর্জেন্টিনা দল নিয়ে নানা ধরনের কথা হচ্ছে। রেফারি তারা সুবিধা পাবে। একই সঙ্গে বারবার টেনে আনা হচ্ছে ইংল্যান্ড এবং আর্জেন্টিনার ঐতিহাসিক এক যুদ্ধের কথাও। তবে ফুটবলাররা সেসব কোনো কিছুতেই একেবারেই কান দিতে নারাজ। তাদের সবার লক্ষ্য একটাই, মাঠে তাদের সেরাটা দিয়ে ফাইনালের মঞ্চে নাম লেখানো। আটলান্টা থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র।
বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষের একাদশ থেকে 3টি পরিবর্তন আনতে যাচ্ছে আর্জেন্টিনা। ডিপলের জায়গায় শুরুর একাদশের সুযোগ পেতে পারেন নিকো গঞ্জালেস। প্রথমবার উইলিয়ানো সিমিওনের জায়গা হতে পারে শুরুতে। মলিনার বদলে জায়গা পেতে পারে মন্তিয়ালের। ইংল্যান্ড বধ করতে কি ধরনের একাদশ সাজাতে পারেন স্ক্যালোনি, যুক্তরাষ্ট্র থেকে জানাচ্ছেন এসএম ইকবাল। দাঁড়িয়ে আছি আটলান্টার মার্সিডিজ বেঞ্জ অ্যারেনা বা মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে। আমার পেছনে দেখতে পাচ্ছেন যে ফুটবল পিচ, এই ফুটবল পিচেই টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে ওঠার মিশনে নামবে টিম আর্জেন্টিনা। এই পিচে আর্জেন্টিনার কোন 11 জন মাঠে নামবে তা নিয়ে কিন্তু এরই মধ্যে জল্পনা কল্পনা শুরু হয়েছে। আর্জেন্টিনা সুইজারল্যান্ড ম্যাচে যে একাদশ খেলিয়েছে সেই একাদশ কিন্তু এবার পরিবর্তন হতে চলেছে। অন্তত 3টি পরিবর্তন যে এই ম্যাচে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে হতে চলেছে সেটা কিন্তু প্রায় মোটামুটি নিশ্চিতই। আর্জেন্টিনা কিন্তু এবারের বিশ্বকাপে সবচেয়ে বেশি ভুগেছে তাদের 2 উইংয়ে। এই 2 উইংকে শক্তিশালী করতে রদ্রিগো ডি পলকে কিন্তু বসিয়ে রাখা হতে পারে। তার জায়গায় শুরু করতে পারেন নিকো গঞ্জালেস, যদিও তার চোট নিয়ে কিছুটা ধোঁয়াশা রয়েছে। নিকো গঞ্জালেস লেফট উইং থেকে শুরু করতে পারেন, সেক্ষেত্রে রাইট উইংয়ে শুরু করবেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তবে নিকো গঞ্জালেস যদি পুরোপুরি ফিট না হন তাহলে ম্যাক অ্যালিস্টার চলে যাবেন লেফট উইংয়ে, আর রাইটে শুরু করতে পারেন উইলিয়ানো সিমিওনে। ডান পাশে যেটা বলি যেখানে হচ্ছে নাওয়েল মলিনা খেলে থাকেন তাকে কিন্তু ড্রপ করা হতে পারে, তার জায়গায় মন্তিয়ালের ইনক্লুশনের একটা সম্ভাবনা রয়েছে। এবং একই সঙ্গে লেফট সাইডে ফাকুন্দো মেদিনা লাস্ট 2টো ম্যাচ তিনি কিন্তু শুরু করতে পারেননি মূল একাদশের হয়ে, সেই জায়গায় একটা পরিবর্তন আসলেও আসতে পারে। আক্রমণ ভাগে উলিয়ান আলভারেজ নাকি লাউতারো মার্টিনেজ এই সিদ্ধান্তটা একেবারে শেষ মুহূর্তে নিতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে ভ্যালেন্তিন বার্কো বা জিওভান্নি লো সেলসোর মতো ফুটবলার, ইভেন প্যালাসিওসও যদি মূল একাদশে ঢুকে পড়েন তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই থাকবে না, কারণ লিওনেল স্ক্যালোনি এখন পর্যন্ত ম্যাচগুলোতে যে স্কোয়াড সিলেক্ট করেছেন সেটা মোটামুটি কপিবুক। তবে ইংল্যান্ড ম্যাচে তিনি সেই তার যে ট্রেন্ড বা তার যে রীতি সেটি তিনি ভাঙতে চলেছেন এবং এটা নিয়ে কঠোর গোপনীয়তা অনুসরণ করছে আর্জেন্টিনার টিম ম্যানেজমেন্ট। এখন পর্যন্ত সেমিফাইনালে উঠে আর্জেন্টিনা কখনোই কিন্তু শূন্য হাতে বিদায় নেয়নি, অর্থাৎ তারা ফাইনালে গেছে। সুতরাং ইংল্যান্ডের বিপক্ষে তাদের যেমন একটা মাঠের বাইরেও একটা রাইভালরি রয়েছে, মাঠেও চমৎকার একটা রাইভালরি রয়েছে, সবকিছু মিলে দুর্দান্ত এক্সাইটিং একটা ম্যাচ আয়োজনের অপেক্ষায় রয়েছে এই আটলান্টা স্টেডিয়াম। আটলান্টা থেকে এসএম ইকবাল, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বিকেলে সংসদ অধিবেশনে সরকার প্রধান একথা বলেন। এছাড়া স্বাধীনতার পর দায়িত্বপ্রাপ্তরা মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা তৈরি করতে পারেনি মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে পূর্ণাঙ্গ তালিকা তৈরির চেষ্টা করছে। সংসদে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী আরো বলেন, রাজধানীর খেলার মাঠ ও পার্কে অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে উচ্ছেদ কার্যক্রম অব্যাহত রাখা হবে। শুধু ঢাকা নয়, অন্য সিটি কর্পোরেশনেও এই অভিযান চলবে। এবং একই সাথে সম্পূর্ণ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত বিভিন্ন খেলার মাঠ সংসদ সদস্যকেও আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাতে চাই আপনার মাধ্যমে। এরকম কর্পোরেশন অধিক ক্ষেত্রে এই দেশের একজন নাগরিক হিসাবে, একজন রাজনৈতিক কর্মী হিসাবে, একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে, জনগণের একজন নির্বাচিত প্রতিনিধি হিসাবে আমি বিশ্বাস করি আমাদের শহীদগণ এমন একটি বাংলাদেশ চেয়েছিলেন যে বাংলাদেশে ন্যায়পরায়ণতা এবং ন্যায় বিচারই হবে শেষ কথা, যে বাংলাদেশে ধনী অথবা গরিব কেউই বৈষম্যের শিকার হবেন না। এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যেকে বিশ্বাস করি সেই বাংলাদেশ, যে বাংলাদেশে চরমপন্থা কিংবা উগ্রবাদের কোন রকম ঠাঁই হবে না। মাননীয় স্পিকার, যে বাংলাদেশে মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে না। মাননীয় স্পিকার, মানবিক বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষকদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 21 ক্যাটাগরিতে প্রাথমিক শিক্ষা পদক তুলে দিয়ে সরকার প্রধান বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে খাতের সমস্যার সমাধানে কাজ করা হচ্ছে। প্রাথমিকের সিলেবাসে পারিবারিক, সামাজিক এবং ধর্মীয় মূল্যবোধ শিক্ষার মতো বিষয় অন্তর্ভুক্ত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। গানের মতোই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা তা বিতর্কের মধ্য দিয়ে আবারও জানান দিল তারা।
পড়ালেখার পাশাপাশি নিজেদের তারা বিকশিত করছে কবিতা, নাচ, গান ও বিতর্কের মতো নানা চর্চায়। সেটা যদি হয় টাইম মেশিনে চড়ে অতীতে ফিরে যাওয়া। সকালে রাজধানীর চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রাথমিক শিক্ষা পদক 2026 প্রদান অনুষ্ঠানে ছিলেন প্রধানমন্ত্রী। ঘুরে দেখেন খুদে শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন উদ্ভাবনী প্রজেক্ট। অনুষ্ঠানে সারা দেশ থেকে বিভিন্ন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে নির্বাচিত বিজয়ী শিক্ষার্থীদের হাতে পদক তুলে দেন সরকার প্রধান। সম্মাননা দেয়া হয় শ্রেষ্ঠ শিক্ষক, ব্যক্তি এবং একটি প্রতিষ্ঠানকেও। পরে শিক্ষা খাত নিয়ে সরকারের বিভিন্ন উদ্যোগ তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আপনাদের ট্রেনিং আরো কিভাবে বেটার করা যায়, কিভাবে আরো বেটার ট্রেনিং দেওয়া যায় সেটির ব্যাপারে আমরা পরিকল্পনা গ্রহণ করেছি। আমি আশা করি ইনশাআল্লাহ অতি শীঘ্র আমরা এই কাজটি শুরু করতে পারবো। মেয়েদের পড়ালেখার সুযোগ আরো বিস্তৃত করার জন্য আমরা অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা ব্যবস্থা ইনশাআল্লাহ ফ্রি করার সিদ্ধান্ত নিয়েছি। 1 থেকে ক্লাস 5 পর্যন্ত সকল বাচ্চাকে আমরা নতুন স্কুল ড্রেস দেবো ইনশাআল্লাহ। তিনি বলেন, প্রাথমিক শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর পরিকল্পনা চলছে যাতে মানবিক হয়ে গড়ে ওঠে শিক্ষার্থীরা। একটি জাতির জীবনে যদি এথিক্স এবং ভ্যালুস শিক্ষা থাকে তাহলেই আমরা একটি শক্তিশালী সুন্দর ডিসিপ্লিন একটি জাতি হিসাবে আমরা গড়ে তুলতে পারবো। আগামী দিনে সিলেবাসগুলোর মধ্যে পারিবারিক ভ্যালুস বলেন, সামাজিক ভ্যালুস বলেন, ধর্মীয় ভ্যালুস বলেন, এইগুলোকে আমরা ইনক্লুড করতে চাই। শিক্ষক বৃন্দের কাছে আমার অনুরোধ থাকবে, আসুন আমাদেরকে সহযোগিতা করুন, আমাদেরকে দয়া করে সাহায্য করুন একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে। এর আগে চিন্মৈত্রী সম্মেলন কেন্দ্রে নিম গাছ লাগিয়ে দেশব্যাপী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কাউসারা চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো আন্দোলন করেছেন শিক্ষার্থীরা। পদযাত্রা নিয়ে সচিবালয় এলাকায় পৌঁছালে ব্যারিকেড দিয়ে কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। পরে শিক্ষা মন্ত্রণালয়ে স্মারকলিপি জমা দেন তারা। এদিকে সড়ক অবরোধ করায় তীব্র যানজটে ভোগান্তিতে পড়েন যাত্রীরা। শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে রাজধানীতে বুধবারও পদযাত্রা করে আন্দোলনরত এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা। বুধবার দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি নিয়ে সায়েন্স ল্যাব মোড় থেকে সচিবালয় অভিমুখে পদযাত্রা করে তারা। পরে শিক্ষা ভবন মোড়ে পুলিশের ব্যারিকেডে আটকে যায় পদযাত্রাটি। সেখানে অবস্থান নিয়ে নানা স্লোগান দিতে থাকে আন্দোলনকারীরা। তুলে ধরেন নিজেদের দাবি দেওয়া। কেমন শিক্ষামন্ত্রী পাইছি আমরা? আমরা কি মুরগি? আমরা কি ফার্মের মুরগি? উনি বলেছে আমেরিকান স্টাইলে পড়াশোনা করাবে। হ্যাঁ, আচ্ছা করাক, আমার তো সমস্যা নেই, করাক। উনি না করে এক্সাম দেয় আমেরিকান স্টাইলে, এগুলো কি? অনিশ্চয়ের ভিতরে আমাদেরকে থাকতে হয় কেন? আমরা তো এইচএসসি পরীক্ষার্থী, আমরা সিরিয়াস একটা এক্সাম, আমাদের তো জানতে হবে কালকে পরীক্ষা হবে কিনা। এ সময় শিক্ষার্থীদের দাবি জানাতে 5 জনের প্রতিনিধি দলকে শিক্ষা মন্ত্রণালয়ে যাওয়ার পরামর্শ দেয় আইন শৃঙ্খলা বাহিনী। কালকেও 20 জনকে ভিতরে নিয়ে গেছিল, কে গেছিল না কিনা? হ্যাঁ, যাওয়ার পরে কি করছে? বাইরের থেকে সুন্দর কাদা দিয়া দিছে একবারে, তাই না? এখন বাড়িতে মাছ, আজকেও কি আমার ভাইকে মার খাবো? যদি কথা বলতে হয়, যেহেতু তোমরা একমত না, অবশ্যই তারা বাইরে এসে কথা বলবে, নাহলে আমরা রাস্তায় থাকবো। শিক্ষার্থীরা বলছে, নিজের বিদ্রূপ মন্তব্যের জন্য শিক্ষামন্ত্রী ক্ষমা চাইলেও দাবি পূরণ নিয়ে কোনো কথা বলেননি। এদিকে উত্তরার বিএনএস সেন্টারের সামনেও জড়ো হয় এইচএসসি পরীক্ষার্থীদের আরেকটি অংশ। এ সময় সড়ক অবরোধ করে নানান স্লোগান দেয় তারা। শিক্ষার্থীদের আন্দোলনে অংশ নেন বেশ কয়েকজন অভিভাবকও। আমার বাচ্চারা আমি এত কষ্ট করে পড়াশোনা করাইছি, কিন্তু আমার বাচ্চা প্রশ্নটা যে এত হার্ড করছে, তার জন্য আমার বাচ্চারা A+ পাইবো না। গাইডের কোনো প্রশ্নই নাই, তারা সব বাইরেতে বুয়েটে প্রশ্ন করে বসেছে এরা। পরে তারা উত্তরার সড়ক ছেড়ে ট্রাক ও বাসে করে শিক্ষা ভবনের সামনে আন্দোলনরতদের সঙ্গে যোগ দেন। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ভারী বর্ষণের কারণে যারা এইচএসসি পরীক্ষা দিতে পারেনি, চট্টগ্রাম বোর্ডের সঙ্গে অভিন্ন প্রশ্নে তারা পরীক্ষা দিতে পারবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। সংসদে প্রশ্নোত্তরে মন্ত্রী জানান, এরই মধ্যে পদার্থ বিজ্ঞান প্রথম পত্র পরীক্ষায় ভুল প্রশ্ন প্রণয়নে দায়ী ব্যক্তিদের সাময়িক বরখাস্ত করা হয়েছে। ভুল প্রশ্নে শিক্ষার্থীরা পুরো নম্বর পাবে বলেও জানান তিনি। প্রতিকূল আবহাওয়া কিংবা সংশ্লিষ্ট অনিবার্য কারণে যারা চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা 2026 এর কোনো বিষয়ে অংশগ্রহণ করতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতিমধ্যে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ে অভিন্ন প্রশ্নপত্রে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত একই তারিখে ওই সময়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। পদার্থবিজ্ঞান প্রথম পত্রে ভুল প্রশ্নপত্র প্রণয়নের দায়ী ব্যক্তিদের ইতিমধ্যেই সাময়িক বরখাস্ত করা হয়েছে।
আওয়ামী লীগের ভাগ্য আইনে নির্ধারিত হবে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, কোনো দলের রাজনীতি নিষিদ্ধের ইচ্ছা নেই সরকারের। দেশে ফিরলেই শেখ হাসিনার রায় কার্যকর হবে বলে জানিয়েছেন তিনি। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ অভ্যুত্থানের বাক বদলের দিন অনুষ্ঠানে মন্ত্রী জানান, সংবিধানের ৪৭ ধারা অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা সম্ভব। রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা ঠিক হবে না উল্লেখ করে তিনি বলেন, তাদের ভাগ্য নির্ধারিত হবে মাফিয়া দল হিসেবে। ২৪-এর গণ অভ্যুত্থানকে স্মরণ করে সালাউদ্দিন আহমদ বলেন, জুলাইয়ের কৃতিত্ব কারো একার নয়, দেশের জনগণও এই আন্দোলনে অংশ নিয়েছে, কৃতিত্ব তাদেরও। আওয়ামী লীগকে দল হিসেবে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো যাবে, তদন্ত পরিচালনা করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আওয়ামী লীগকে রাজনৈতিক দল হিসেবে বিচারের মুখোমুখি করা যাবে। বাংলাদেশের সংবিধানের আর্টিকেল 47-এ সেটা বলা আছে, ব্যক্তি এবং সংগঠন উভয়েরই বিচার করা যাবে গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে। সুতরাং বাংলাদেশের সকল কিছুরই হিসাব নেওয়া হবে, ন্যায় বিচার নিশ্চিত করা হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের পরিচয় শনাক্ত করে গেজেটভুক্ত করার কাজ চলছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তিনি জানান, শহীদদের শনাক্ত করার পাশাপাশি হত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের গণকবর পরিদর্শন শেষে তিনি বলেন, ঢাকার মাতুয়াইল, জুরাইন, নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জেও গণকবরের সন্ধান পেয়েছে তদন্ত সংস্থা। ঠিকানা জানার পরেও অজ্ঞাত পরিচয় দেখিয়ে দাফন করা হয়েছে অনেক লাশ। স্বৈরাচার সরকারের কারণে তাদেরকে বেয়ারিশভাবে দাফন করেছে। তারা কেউ বেয়ারিশ না, তারা সবাই ওয়ারিশ। আমার ভাইয়ের নাচ আমার পায়ে দিবেন, আমার ভাইয়ের একটা হাড্ডি যদি থাকে আমি গ্রামের বাড়ি নিয়ে আমি দাফন করলাম। আমি কবর নেই, আমার ভাইয়ের কবর নাই। এটা কবরটা দিয়ে ফাইটে রয়েছে। আমি চিকিৎসা পড়লাম যে এই যে আমরা গাছ, এই আমার ছেলের কবর। তারপরে আমি পড়তে বিশুদ্ধ বাড়ি চলে যেতাম, কেউ আমার বাড়িতে আটকে রাখতে হতো না। জুলাই হত্যাকাণ্ড নিয়ে অন্তর্বর্তী সরকারের কাছে প্রতিবেদন দেয় জাতিসংঘ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান আইন কর্মকর্তার দাবি, নতুন করে গণকবরের সন্ধান মিলেছে। সব মরদেহ শনাক্তের পর প্রকৃত নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে। জুলাই শহীদ কয়জন, এইটি আমরা এবং নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে কতগুলো, এইগুলি যখন আমরা আপনি যোগফল দেখবেন তখন দেখবেন যে ১৪০০ থেকে বেশি হয়ে যেতে পারে। কিন্তু যেটা জাতিসংঘের যে প্রাথমিক একটা রিপোর্ট ছিল যে ১৪০০ শহীদ, আমরা আমাদের ইনভেস্টিগেশন আমরা ধারণা করছি যে শহীদের সংখ্যা আরও বেড়ে যেতে পারে। জানান, জুলাই আন্দোলনে কিছু মরদেহ নদীতে ভাসিয়ে দেওয়ার তথ্য পাওয়া গেছে, তদন্ত চলছে সে বিষয়েও। নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো মানুষকে। ওই হাসপাতাল কর্তৃপক্ষ, আবারও বলছি, সেই হাসপাতাল কর্তৃপক্ষ যারা ওই সাথে সংশ্লিষ্ট আছেন এবং যাদেরকে ভাসিয়ে দেওয়া হয়েছে, এই বিষয়ে আমরা জোরালো তদন্ত কাজ চলছে। যারা শহীদ হয়েছিল তাদেরকে আমরা শনাক্ত করতে পেরেছি, তাদের গেজেটভুক্ত হয়েছে। প্রত্যেকটি গণকবরে আমাদের যে ডিএনএর মাধ্যমে আমাদের সেই শহীদদের লাশ শনাক্তকরণের জন্যে আমাদের ইনভেস্টিগেশনের পক্ষ থেকে আমরা সেইভাবে কাজ করেছি। অনেক ডিএনএ টেস্টের মাধ্যমে আমরা কিছু কিছু রিপোর্ট আমরা পেয়েছি, আরও আমাদের তদন্ত অব্যাহত আছে। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডে জড়িত সবার বিচার নিশ্চিত করা হবে বলেও জানান আইসিটির প্রধান কৌশলী। তাদেরকে বিচারের আওতায় আনা হয়েছে। জেমসন মাহবুব, সময় সংবাদ, ঢাকা। শেখ হাসিনার আপিলের কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত স্মরণগাথায় জুলাই বিপ্লবের দিনগুলো শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন নাহিদ ইসলাম। তিনি আরো বলেন, বিচার সংস্কার বাস্তবায়নের মাধ্যমে বিএনপি সরকারকেও জুলাই আন্দোলনের চেতনা ধারণের প্রমাণ দিতে হবে। শেখ হাসিনার মামলার আপিলের রায় যখন হয়েছে, আপিল করার সুযোগ ছিল 30 দিন। সেই 30 দিনে শেখ হাসিনার পক্ষ থেকে কেউ আপিল করে নাই, ফলে শেখ হাসিনার মামলার রায় কোনো আপিলের সুযোগ নাই। এবং আমরা আশা রাখি সুপ্রিম কোর্ট, মহামান্য আদালত কমপ্লিট জাস্টিস হিসেবে শেখ হাসিনার যে ফাঁসির রায়, সেই রায়কে বহাল রেখে সেটাকে কার্যকরের ঘোষণা দেবে। সে আপনি আশা মাত্র এই দেশ বিচারের ব্যাপারে অগ্রগতি চাই এই সরকারের কাছ থেকে। দ্বিতীয়ত, সংস্কারের প্রশ্নে আমরা মনে করি বর্তমান সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে এদেশের গণ অভ্যুত্থানকামী, পরিবর্তনকামী মানুষের সাথে প্রতারণা করেছে। সন্ধ্যার সময় আরো থাকছে। চট্টগ্রামে ইন্টারনেট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির পর লুটপাটের মামলায় গ্রেফতার ৮। ধরাছোঁয়ার বাইরে মূলহোতা সন্ত্রাসীদের নেটওয়ার্ক ভেঙে দেওয়ার হুঁশিয়ারি পুলিশের। পলাতক শেখ হাসিনা ও আওয়ামী ঘনিষ্ঠ ব্যক্তিদের পাচার হওয়া ৭৬,০০০ কোটি টাকার সম্পদ
অবরুদ্ধ করা হয়েছে। 2024-25 অর্থবছরের প্রতিবেদন এমন তথ্য জানিয়েছে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি এই সম্পদ পুনরুদ্ধারে দ্রুতই অগ্রগতির আশা করছেন বিএফআইইউ প্রধান। ভবিষ্যতে অর্থ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে বিদেশে সম্পদ গোপন, জালিয়াতি ও অর্থ পাচারের অভিযোগে 6টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। একই অভিযোগ রয়েছে আওয়ামী সরকারের ডজনের বেশি হাই প্রোফাইল ব্যক্তির নামে। পাচার হওয়া এসব সম্পদ পুনরুদ্ধারে গঠিত কমিটি বলছে, এখন পর্যন্ত 67,000 কোটি টাকার সম্পদ অবরুদ্ধ করা হয়েছে, যার মধ্যে 57,000 কোটি টাকা দেশে এবং বিদেশে রয়েছে 19,000 কোটি টাকা। ৭৬,000 কোটি টাকা আমাদের জব্দ করা হয়েছে, তার মধ্যে 57,000 কোটি টাকা হলো আমাদের দেশের সম্পত্তির জব্দ এবং 19,000 কোটি টাকা হলো বিদেশের সম্পত্তির জব্দ। এবং আশা করি এই বছরের শেষ নাগাদ দেশবাসীকে আমরা একটা সুসংবাদ দিতে পারব। মঙ্গলবার দুপুরে 2024-25 অর্থবছরের প্রতিবেদন তুলে ধরে বাংলাদেশ ব্যাংকের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইইউ। জানানো হয়, পাচার হওয়া সম্পদ ফেরতের অংশ হিসেবে বিভিন্ন দেশে এখন পর্যন্ত 21টি এমএলএআর পাঠানো হয়েছে। রেড নোটিশ জারি হয়েছে 9টি। ভবিষ্যতে সম্পদ পাচারকারীদের পরিচয় দেখা হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএফআইইউ প্রধান। আমাদের কাছে ব্যক্তির পরিচয় এটা মুখ্য বিষয় না, আমরা দেখি যে তার কার্যক্রমটা কি। এখন যাদের সাসপিশাস, যাদের কার্যক্রম আছে, যাদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার মতো এলিমেন্ট যাদের আছে, তাহলে সেই ব্যক্তি যেই হোক না কেন সেটা আমাদেরকে ফ্রিজ করতে হবে। প্রতিবেদন বলছে 2025 সালের ডিসেম্বর পর্যন্ত 66,146 কোটি টাকার সম্পদ জব্দ করেছে যৌথ তদন্ত দল। কোনো দল, মত, কোনো ব্যক্তির দিকে আমরা তাকাবো। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। বন্যায় সর্বস্ব হারিয়ে দিশেহারা দুর্গত মানুষ ভাঙা ঘরবাড়ি মেরামত করে এখন ঘুরে দাঁড়ানোর লড়াই। চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় মানবেতর দিন পার করছে শত শত পরিবার। বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের ঘর নির্মাণ করে দেবে সরকার। আর ত্রাণ ও দুর্যোগ মন্ত্রী বলেছেন, ত্রাণ নিয়ে অনিয়ম করলে ছাড় দেওয়া হবে না। বন্যায় ভেসে গেছে বেঁচে থাকার সম্বল, মাথা গোঁজার ঠাঁই নেই দুর্গত হাজারো মানুষের। গত 2 দিন ধরে বৃষ্টি না হওয়ায় চট্টগ্রামের বাঁশখালী ও সাতকানিয়ায় বিভিন্ন এলাকা থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির ভয়াবহ চিত্র। আশ্রয়কেন্দ্র থেকে বাড়িতে ফিরলেও এখনো লড়াই ঘুরে দাঁড়ানোর। ভিটেমাটির এমন অবস্থায় মানবেতর জীবনযাপন করছেন দুর্গতরা। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ অনেকের। বিল্ডিং আছে, ওই বিল্ডিং এর লাথিয়ে থাকে, দিন হইলে এড়াই বসে থাকে, কে মুড়ি দে, 2টা খেলা দেয়, এই কে বিস্কুটের পাখি টানি দে, এভাবে মানে আর দিন হারাইতেছি। পানি নেমে গেছে, কিন্তু ফুট কাদা ওখানে দেবাল দেওয়া সব পড়ে গেছে। পাশে নদীও গেছে, এই জন্য মানে কোনো গাড়ি করে আসতে পারে না। এদিকে বাঁশখালীতে খাল খনন ও দুর্গত এলাকা পরিদর্শন করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ত্রাণ বিতরণে অনিয়মের অভিযোগ পেলে ছাড় দেওয়া হবে না। আমরা অ্যাসেসমেন্ট পেয়ে গেলে তাদের গৃহ নির্মাণের জন্য মঞ্জুরি দিব এবং কাউকে কাউকে আমরা ঢেউটিন দিয়ে সহযোগিতা করব। প্লাবিত মানুষের ক্ষেত্রে কোনো রাজনীতি নাই, যারাই দুর্গত তাদেরকে ত্রাণ দিতে হবে। আর এ ধরনের কোনো অভিযোগ যদি আসে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করব। রাঙামাটি বান্দরবানে বৃষ্টি না হওয়ায় বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। রাঙামাটির বাঘাইছড়ি ও বিলাইছড়ির ফারুয়া ইউনিয়ন বেশি ক্ষতিগ্রস্ত। ধ্বংসস্তূপ সরিয়ে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা করছেন স্থানীয়রা। বান্দরবানে বন্যায় প্রায় 12,500 পরিবার ক্ষতিগ্রস্ত। শহরের বালাঘাটা এলাকায় ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ বিতরণ করে বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের ঘরবাড়ি নির্মাণ করে দেবে সরকার। বন্যার কারণে যাদের ঘরবাড়ি ভেঙে গেছে, প্রতিটি ঘরবাড়ি সরকারের উদ্যোগে আমরা ইনশাল্লাহ মেরামত করে দেব। হবিগঞ্জে কয়েকদিন ধরে প্লাবিত 35টি গ্রামের মানুষ চরম দুর্ভোগে দিন কাটছে হাজারো পানিবন্দী মানুষের। আমার বাড়ি তো আমার বুক পানি, বুঝলেন, চৌকির উপর আমার বুক পানি আছিল। লেপ তোষক ফাটি বালিশ চাল ভাত যা আছে কিচ্ছু নাই। প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার মাছ ছিল ফিশারিতে, 2টা ফিশারি একদম গেছে। শনিবার 18 জুলাই থেকে 4 বিভাগে ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। 17-18 তারিখে আমরা বিশেষ করে চট্টগ্রামে একটা ভারী বর্ষণ হতে পারে। চট্টগ্রাম ডিভিশন এর সাথে সাথে কোস্টাল বেল্টের কিছু এলাকা এবং আরও হচ্ছে ময়মনসিংহ, সিলেট, রংপুর এইসব জায়গায় ভারী বর্ষণ সম্ভাবনা আছে, তবে এটা খুব স্বল্পমেয়াদী। এদিকে লঘুচাপের কারণে কক্সবাজার, চট্টগ্রাম সহ 4 সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।
বন্যায় কক্সবাজার জেলায় 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। 4,211 হেক্টর ফসলি জমির পাশাপাশি ক্ষতির শিকার 43,210 জন কৃষক। 44টি স্থানে বেড়িবাঁধের ক্ষতি হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে মৎস্য খাতে। সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। জেলা প্রশাসনের প্রাথমিক তালিকায় ক্ষতির এসব তথ্য উঠে এসেছে। বুলবুল রেজার রিপোর্ট। নতুন করে হয়নি বৃষ্টি। কক্সবাজার সদর, রামু ও মাতামুহুরী থেকে নেমে গেছে পানি। তবে নিম্নাঞ্চল হওয়ায় চকরিয়া ও পেকুয়া উপজেলা থেকে বন্যার পানি নামতে দেরি হচ্ছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী বন্যার প্রভাবে জেলার 10টি উপজেলার 71টি ইউনিয়নের মধ্যে 70টি কম বেশি প্লাবিত হয়েছে। সব মিলে জেলায় অন্তত 7 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত। বন্যা ও পাহাড় ধসে জেলায় 15 রোহিঙ্গা সহ মৃত্যু হয়েছে 31 জনের। কুরিয়া, মাতামুহুরী, পেকুয়া, সদর এবং রামু, এই 5টি উপজেলা সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। জেলা প্রশাসনের প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা অনুযায়ী বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য খাত। জেলার 61টি ইউনিয়নের 3,918টি পুকুর ও 453টি চিংড়ির ঘের ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে 385 টন চিংড়ি ও 221 লাখ চিংড়ির পোনা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার আর্থিক মূল্য প্রায় 47 কোটি টাকা। 4,211 হেক্টর জমির ফসল নষ্ট হওয়ার পাশাপাশি মোট ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 43,210 জন। 44টি জায়গায় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। ব্রিজ কালভার্টের সংখ্যা 58টি। 44টি স্থানে বাঁধ ক্ষয়ক্ষতি হয়েছে। তারপর সড়ক জনবিভাগে 15 কিলোমিটার রাস্তা কিছুটা ক্ষতিগ্রস্ত। এছাড়াও প্রায় 20 কিলোমিটার রাস্তার ক্ষতি হয়েছে। জেলায় সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকা। 12 জুলাইয়ের পর বন্যা পরিস্থিতির উন্নতি হলেও এখনও অনেক মানুষ পানিবন্দী। বন্যা দুর্গত এলাকার বাসিন্দারা বিশুদ্ধ পানিসহ খাদ্য সংকটে রয়েছেন। তবে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন প্রশাসনের কর্মকর্তারা। বুলবুল রেজা, সময় সংবাদ, কক্সবাজার। সন্ধ্যার সময় আরো থাকছে। ইরান যুক্তরাষ্ট্র সংঘাতে ফের অগ্নিগর্ভ মধ্যপ্রাচ্য। আবারও বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করার হুমকি ট্রাম্পের। হরমুজ প্রণালী পূর্ণ নিয়ন্ত্রণ নিতে মরিয়া তেহরান। সময় দেশের বাইরের খবর। আলোচনায় না বসলে আবারও ইরানের সেতু ও বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ইরানের বিভিন্ন সামরিক ও বন্দর এলাকায় নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে জর্ডান, কুয়েত সহ উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক স্থাপনা লক্ষ্য করে পাল্টা আক্রমণের দাবি করেছে তেহরান। মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরানের দক্ষিণাঞ্চলে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ইরানি সংবাদ মাধ্যমগুলোর দাবি, মঙ্গলবার বন্দর আব্বাস, সিরিক, চাবাহার, বামপুর, কেশমদ্বীপ ও আহবাজ সহ একাধিক এলাকায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যতদিন যুদ্ধ থামতে না বলছেন ততদিন যুদ্ধ চলবে বলে ফক্স নিউজকে জানিয়েছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের জ্বালানি খাতকে একেবারে শেষ টার্গেট হিসেবে রেখেছেন বলেও উল্লেখ করেন তিনি। পাল্টাপাল্টি হামলার মধ্যেই হরমুজ প্রণালী ইস্যুতে অবস্থান পরিবর্তনের ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। কৌশলগত নৌপথে চলাচলের জন্য 20% টোল আদায়ের প্রস্তাব থেকে সরে এসেছেন তিনি। But ultimately we'll hit energy targets, yeah. But we're going to hit them very hard tonight. এদিকে যুক্তরাষ্ট্রের হামলার পাল্টা জবাব দিয়েছে ইরানও। দেশটির সেনাবাহিনী জানায়, থান্ডার বোল্ট অভিযানের 7ম ধাপে জর্ডানের আল আজরাকে অবস্থিত মুওয়াফাক সালতি বিমান ঘাঁটিতে মার্কিন স্থাপনায় ড্রোন হামলা চালানো হয়েছে। এছাড়া এর আগে অঞ্চল জুড়ে মার্কিন ঘাঁটিগুলোতে 6 দফা হামলা চালানোরও দাবি করে তেহরান। ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, 5টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও 33টি ড্রোন প্রতিহতের দাবি করেছে কুয়েত। তবে একটি নৌযান লক্ষ্যবস্তু হওয়ায় বেশ কয়েকজন নৌ সদস্য আহতের পাশাপাশি বিভিন্ন স্থানে ধ্বংসাবশেষ পড়ে অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে আরও কঠোর অবস্থান নিয়েছে তেহরান। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী জানান, যুদ্ধকালীন পরিস্থিতিতে হরমুজ প্রণালীর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে ইরান। রাইসা জান্নাত, সময় সংবাদ। সময় আবারও বিশ্বকাপ প্রসঙ্গ। সেমিফাইনালে ইংলিশ বাধা পেরিয়ে সহজেই শিরোপার মঞ্চে পৌঁছে যাবে আর্জেন্টিনা, এমনটাই প্রত্যাশা আলবিসেলেস্তেদের বাংলাদেশি সমর্থকদের। মেসির হাতে আরেকবার শিরোপা দেখার স্বপ্নে বুঁদ ভক্তরা। অনেকে আবার শীর্ষ 4-এ মেসি, আলভারেজদের চেয়ে এগিয়ে রাখছেন কেইন, বেলিংহামদের। বিশ্বকাপে
দেখুন শেষ 4-এর মঞ্চে, যেখানে বেশ আলোচিত আর্জেন্টিনা ইংল্যান্ড লড়াই। ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই দ্বৈরথ ঘিরে বাংলাদেশে উত্তেজনার পারদ তুঙ্গে। আলবিসেলেস্তে ফ্যানদের একটাই চাওয়া, আরেকবার ফাইনালের টিকিট নিশ্চিত করুক মেসিরা। টিম ভালো, আর্জেন্টিনা খেলে ভালো, আর্জেন্টিনা জিতবে অবশ্যই। আর সবচেয়ে বড় কথা, আর্জেন্টিনার হলো হারাতে যেতেছে ব্রাজিল, তো এই দিক থেকে তো আর্জেন্টিনা জিতবে 100% শিওরই। লাউতারো মার্টিনেজের উপরে আমি একটা আস্থা রাখতেছি যে সে এমন কিছু করবে, ম্যাজিক মোমেন্ট তৈরি করবে, যার কারণে আর্জেন্টিনা ফাইনাল নিশ্চিত করবে। থ্রি লায়নদের বিপক্ষে গাঢ় নীল অ্যাওয়ে জার্সি পরে আটলান্টা স্টেডিয়ামে মাঠে নামবে মেসি মার্তিনেজরা। 1986-র স্মৃতি ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত তাদের। তবে এরপর 1990 আর 2014 সালের অ্যাওয়ে জার্সিতে ফাইনাল হারের ক্ষত থাকায় অনেকেই তাদের অ্যাওয়ে শার্টকে ডাকেন জার্সি অফ টিয়ার্স নামে। আসলে এটা কুসংস্কার, এগুলো আমরা পাত্তা দিই না। এখন এটার সাথে অপয়া বা জার্সি, এটা আসলে আমাদের এটা একটা কাকতালীয় ব্যাপার। গোল, অ্যাসিস্ট আর নেতৃত্বে এলএম10 দলের সবচেয়ে বড় শক্তি। তাদের সঙ্গে ভক্তদের আত্মবিশ্বাস বেড়েছে নিজেদের সর্বশেষ ম্যাচে আলভারেজ লাউতারো জাল খুঁজে পাওয়াই। ইংল্যান্ড এগিয়ে থাকবে, কারণ বেলিংহাম একটা ভালো ফর্মে আছে। বাংলাদেশে ইংল্যান্ডের চেয়ে আর্জেন্টিনার সমর্থক একটু বেশি। তাদের একটাই প্রার্থনা, ইংলিশ পরীক্ষায় পাশ করে মেসি আরও একবার উঠুক ফাইনালে। জিহাদুল হাসান, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আটলান্টায় যুদ্ধের দামামা, বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াইয়ে প্রস্তুত আর্জেন্টিনা ইংল্যান্ড। মেসির হাতে আরেকবার শিরোপা দেখার স্বপ্নে বুঁদ সমর্থকরা। মুক্তিযুদ্ধের চেতনার নামে কেউ আর গণতান্ত্রিক অধিকার হরণ করতে পারবে না, সংসদে প্রধানমন্ত্রী। দেশে ফ্যাসিবাদ বিরোধী ঐক্য অটুট রাখার আহ্বান। দুঃখ প্রকাশের পরও শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ, সচিবালয় অভিমুখে পদযাত্রা, স্মারকলিপি। দুর্যোগে পরীক্ষা দিতে না পারাদের ফের পরীক্ষা নেওয়ার ঘোষণা। এই ছিল সন্ধ্যার সময়। দর্শক, বিশ্বকাপ ফুটবলের মহাযজ্ঞ সরাসরি সম্প্রচার করছে সময় টেলিভিশন। দেখতে চোখ রাখুন সময়ের পর্দায়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী গোলাম রাব্বি। যশোর, আপনাকে ধন্যবাদ। জনপদের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।